লেটস গেট স্টার্ট। আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্যামুয়েল জনসনের লেখা লন্ডন। এই লন্ডন কবিতাটাকে আজকে আলোচনা করব। এ পোয়েম ইন ইমিটেশন অফ দ্য থার্ড স্যাটায়ার অফ জুভেনাইল, লন্ডন 1738। এবং এই যে কবিতাটা রয়েছে আমাদের কাছে, যে কবিতা রয়েছে, এই কবিতাটা সেটা রয়েছে তোমাদের কাছে, হোপফুলি থাকবে সেটা। আগে ব্যাকগ্রাউন্ড বোঝো, এটা যেটা লাইন বাই লাইন আছে সেটা তো পড়া বই, কিন্তু আগে ব্যাকগ্রাউন্ডটাকে ভালো করে বুঝে নেওয়া যাক। এটার যে ব্যাকগ্রাউন্ড আছে, এই কবিতাটা অত্যন্ত গভীর কবিতা এবং ইটস আ ডিপ পোয়েম, এবং 177 লাইন পর্যন্ত আমাদের এটাকে ভালো করে করে নিতে হবে। এই যে 177 লাইন যদি তুমি করে নাও, এইখান থেকে যাই প্রশ্ন আসুক সেটাকে তুমি খুব সহজে বুঝে নিতে পারবে। Now the question is that is it very important to know the background? Of course. প্যারাডাইজ লস যখন আমরা পড়ি, জন মিল্টনের লেখা প্যারাডাইজ লস যখন আমরা পড়ি, সেখানে ব্যাকগ্রাউন্ড জানাটা যতটা জরুরি, এই কবিতাতেও ব্যাকগ্রাউন্ড জানাটা ততটাই জরুরি। তাই চলো জানা যাক বিষয়টা। লন্ডন, সব দিকে কবিতার নাম হচ্ছে লন্ডন। আগে কবিতার নামটা জেনে যাক, দেখবে লন্ডন, তাই না? এই যে লন্ডন, লন্ডন একটা শহর, আমরা সবাই জানি, ঠিক আছে, ইংল্যান্ডের একটা খুবই গুরুত্বপূর্ণ শহর। কবিতার নাম তাহলে লন্ডন আ পোয়েম, লন্ডনকে নিয়ে লেখা একটি কবিতা, এটা হলো কবিতার নাম। তারপর কি লেখা আছে? ইন ইমিটেশন অফ দ্য থার্ড স্যাটায়ার অফ জুভেনাইল। জুভেনাইল একটা স্যাটায়ার লিখেছেন। এবার বলো স্যাটায়ার কি জিনিস? স্যার, স্যাটায়ার হলো ব্যঙ্গাত্মক কবিতা, মানে কোনো কিছুকে, কোনো একটা টপিককে ব্যঙ্গ করার উদ্দেশ্যে যখন তুমি কবিতা লেখো সেটাকে স্যাটায়ার বলা হয়। মহান রোমান কবি জুভেনাইল একটা সময়, এবং সুবক্তা ছিলেন জুভেনাইল, তিনি একটা সময় স্যাটায়ার লিখেছিলেন। সেই স্যাটায়ারের অনুকরণে এই কবিতাটা, লন্ডন পোয়েমটাকে লেখা হয়েছে। ওই কবিতার মধ্যে কি ছিল আমাদের জানতে হবে। যে স্যাটায়ার কবিতা ছিল, সেখানে তিনি রোমের একটি নগরীকে তিনি ব্যঙ্গ করেছিলেন এবং দেখাচ্ছিলেন সেখানে একটা চরিত্র রোমের নগরী ছেড়ে চলে যাচ্ছে, গ্রাম্য অঞ্চলে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? কারণ হাইলি কারাপ্টেড সিটি। ঠিক একই রকম ভাবে এখানে আমরা দেখতে পাবো লন্ডন নগরীতে থাকাকালীন একজন মানুষ অতিরিক্ত বিরক্ত হয়ে পড়ছেন এবং লন্ডন শহরকে ছেড়ে দিয়ে তিনি একটা গ্রাম্য অঞ্চলে চলে যেতে চাইছেন। তার কারণ লন্ডন অতিরিক্ত কারাপ্টেড হয়ে গেছে, মানে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। লন্ডন এমন একটি জায়গা হয়ে গেছে যেখানে ভালো মানুষ থাকতে পারে না। লন্ডন এমন একটি জায়গা হয়ে গেছে যেখানে অপরাধ প্রতিনিয়ত ঘটে। লন্ডন এমন একটি জায়গাতে পরিণত হয়েছে যে জায়গাতে আজকে কোনো সভ্য নিরীহ মানুষ থাকতে পারে না। লন্ডন এমন একটি জায়গা হয়ে গেছে যেখানে বিশৃঙ্খলা দাপিয়ে বেড়াচ্ছে। তাই এখানে একটা আমরা চরিত্রকে পাই যিনি আজ লন্ডনকে ছেড়ে দিয়ে একটা গ্রাম্য অঞ্চলে চলে যেতে চাইছেন। এবং এখানে আমরা দেখব যে নদীর পাশে তার বন্ধু অপেক্ষা করছে তার জন্য, তাকে একটা বিদায় জানানোর জন্য। তো সেই বন্ধু আসছে এবং সেই বন্ধু ব্যাখ্যা করছে যে আমি কেন লন্ডন ছেড়ে চলে যাচ্ছি, লন্ডন ছেড়ে যাচ্ছি কেন, সেটাকে তিনি ব্যাখ্যা করছেন। এবং যিনি শ্রোতা তিনি সেটাকে সমর্থনও করছেন। তার কারণ এখানে লন্ডন নগরীর বিভিন্ন কালো দিক, অন্ধকার দিকগুলোকে তুলে ধরা হয়েছে। এবং লন্ডনের যে অন্ধকার দিকগুলো যেটা তুলে ধরা হয়েছে আমাদের সামনে কবিতার মধ্যে রয়েছে, সেই সমস্ত কারণ দেখিয়ে তিনি বলবার চেষ্টা করছেন যে লন্ডন আজকে আর থাকার জায়গা নয়, এখানে কোনো মানুষ, নিরীহ মানুষ থাকতে পারে না। তাই লন্ডনকে ছেড়ে আমি চললাম এবং আশা করি বন্ধু তুমি আজ লন্ডনে থাকছো, তুমি এখানে নিরাপদে থাকো, তবে আশা করি তুমিও একদিন আমার সাথে এই লন্ডন ছেড়ে চলে আসবে। এইরকম একটা শেষ পর্যন্ত একটা ইমেজও পাই আমরা। সো দিস ইজ লন্ডনস ব্যাকগ্রাউন্ড। এইরকম একটা ব্যাকগ্রাউন্ড আছে। আরেকটু ডিটেলসে জানা যাক পুরো বিষয়টাকে। তাহলে কবিতার নাম লন্ডন, একটা পোয়েম, ঠিক আছে। এটা একটা স্যাটায়ার ক্যাটাগরিতে পড়ে। স্যাটায়ার মানে কি? স্যাটায়ার মানে ব্যঙ্গ, কোনো একটা বিষয়কে ব্যঙ্গ করা হবে, দ্যাট ইজ স্যাটায়ার। এখন এই স্যাটায়ারটা লন্ডন নগরীকে ব্যঙ্গ করা হয়েছে। লন্ডন যে নগরী ছিল, ইংল্যান্ডের সব দিকে বহু চর্চিত, বহুল চর্চিত এবং সর্বশ্রেষ্ঠ নগরী, সেই নগরীকে এখানে ব্যঙ্গ করা হয়েছে। এবার কবি সম্বন্ধে জানা যাক।
কবি হচ্ছেন ডক্টর জনসন। কে লিখছেন? ডক্টর জনসন। আমরা যদি 18 সেঞ্চুরিটাতে যাই, 18 সেঞ্চুরির আরো একটা নাম আছে, সেই নাম হলো দ্য এজ অফ জনসন। দ্য এজ অফ জনসন মানে এই যুগে 18 সেঞ্চুরিতে ডক্টর জনসনেই প্রধান এবং প্রধান চরিত্র ছিলেন, প্রধান লেখক ছিলেন ডক্টর জনসন। এই যুগে 18 সেঞ্চুরি বলার সাথে সাথে কি বলা হয়? জনসনের যুগ বলা হয়। যেমন এলিজাবেথান এজকে অনেক সময় আমরা শেক্সপিয়ারিয়ান যুগ বলি, 18 সেঞ্চুরিকে দ্য এজ অফ জনসন বলা হয়। এই এজ অফ জনসন, এখান থেকে এটা লেখা হচ্ছে 18 সেঞ্চুরির এটা লেখা। 18 সেঞ্চুরির প্রধান সাহিত্যিক চরিত্র ছিলেন আমাদের ডক্টর জনসন। সেই ডক্টর জনসনের একটা কবিতা আজকে আলোচনা করব। হোপফুলি ইউ উইল এনজয় ইট। লেটস গেট স্টার্ট সাম অফ দ্য ব্যাকগ্রাউন্ড। আরো কয়েকটা বিষয়, ব্যাকগ্রাউন্ডের বিষয় জেনে নেওয়া দরকার। ব্যাকগ্রাউন্ডের বিষয়টা যত বেশি ব্যাকগ্রাউন্ডটা পরিষ্কার করবে, কবিতা বুঝতে তত সুবিধা হবে। মানে যদি আমি ব্যাকগ্রাউন্ডটাকে একবার পরিষ্কার করে দিতে পারি না, তাহলে কি হবে, যখন আমি কবিতা পড়াবো লাইন বাই লাইন তুমি নিজে থেকে মিলাতে পারবে। আচ্ছা এই কথাটা স্যার বলছিলেন, আচ্ছা এইটার সাথে এইটা মিলছে, এইরকম ভাবে হবে বিষয়টা। তো যাই হোক, রোমান স্যাটাইরিস্ট ছিলেন জোভেনেল। এখানে দেখবে স্যামুয়েল জনসন লন্ডন লিখছেন এ পোয়েম, লন্ডন এ পোয়েম ইন ইমিটেশন অফ দ্য থার্ড স্যাটায়ার অফ জোভেনেল। জোভেনেলের থার্ড স্যাটায়ারের অনুকরণে এটাকে লেখা হয়েছে। এখন প্রশ্ন আছে, জোভেনেল কে ছিলেন? রোমান স্যাটাইরিস্ট ছিলেন, উনি একজন স্যাটাইরিস্ট ছিলেন। জোভেনেল একজন স্যাটাইরিস্ট ছিলেন। তিনি একজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন। ওই স্যাটাইরিস্ট জোভেনেল একজন ব্যক্তির কথা উল্লেখ করেছিলেন। ওই ব্যক্তি কে ছিলেন? জোভেনেল একজন রোমের ব্যক্তি ছিলেন, তিনি তার স্যাটায়ারের মধ্যে একজন ব্যক্তির কথা বলছেন। ওই ব্যক্তি কে ছিলেন? উমব্রিয়াস, ঠিক আছে, উমব্রিসিয়াস ওই ব্যক্তি ছিল। উমব্রিসিয়াস ছিলেন সেই ব্যক্তি। উনি সিদ্ধান্ত নেন, উমব্রিসিয়াস বলে একজন রোমান নাগরিক ছিলেন। সেই উমব্রিসিয়াস সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি রোমান নগরীকে ত্যাগ করবেন। কারণ একটা সময় মনে করা হয়তো রোমান নগরী পৃথিবীর শ্রেষ্ঠ নগরী, কিন্তু সেই উমব্রিসিয়াস কি সিদ্ধান্ত নিয়েছিলেন যে রোমান নগরীকে আমি ত্যাগ করে দেব। কিন্তু কেন? কারণ কি ছিল? তার কারণ রোমের লাগামহীন দুর্নীতি ছিল। সেই লাগামহীন দুর্নীতির কারণবশত উমব্রিসিয়াস যিনি ছিলেন, তিনি রোম নগরীকে ত্যাগ করেছিলেন এবং রোম নগরী ছেড়ে নিয়ে একটা ছোট্ট শহর টাস্কান শহরে থাকতে শুরু করেছিলেন। ঠিক একই রকম ভাবে এখানে লন্ডন কবিতা যখন আমরা পড়বো, এখানে ঠিক একই রকম ভাবে আমরা দেখতে পাবো একটা চরিত্র যে লন্ডনে থেকে যে বেশ কিছুদিন, বহুদিন, কিন্তু এখন তিনি মনে করেন যে লন্ডন আর থাকবার জায়গা নয়, লন্ডন থেকে পালিয়ে যেতে হবে এবং একটা সুন্দর কোনো শান্ত জায়গাতে থাকবো। ঠিক একই রকম ভাবে যেটা কয়েক হাজার বছর আগে উমব্রিসিয়াস নামক এক রোমান ব্যক্তি রোমকে ত্যাগ করেছিলেন এবং টাস্কানে চলে এসেছিলেন। এখানে তারই রিফ্লেকশন আমরা দেখতে পাই। এভাবে ডক্টর জনসন একটি চরিত্র এঁকেছেন। এখানে ডক্টর জনসনও এই লন্ডন কবিতা যখন পড়বো, লন্ডন কবিতাতে আমরা উমব্রিসিয়াসকে পাবো না। উমব্রিসিয়াসকে আমরা পাবো না, তাহলে কাকে পাবো? থেলস নামক একটা চরিত্রকে পাবো, যেটা একটা মডার্ন ক্যারেক্টার, কম্পারেটিভলি মডার্ন। উমব্রিসিয়াস যেমন প্রাচীন যুগের লোক ছিল, এই যে থেলস বলে চরিত্রটি পাবো, এই লন্ডনে থাকা একজন ব্যক্তি। এই থেলস নামক চরিত্রটি, তিনি লন্ডনে আর থাকতে চাইছেন না। লন্ডনে লাগামহীন দুর্নীতি চলছে এবং সেটাতে তিনি বিরক্ত হয়ে গেছেন। তাই তিনি লন্ডন ছেড়ে আর চলে যেতে চাইছেন এবং তিনি ওয়েলসে চলে যেতে চাইছেন, যেটা ক্যামব্রিয়া বলতে পারে, যেটা আজকে মডার্ন ওয়েলস, সেই ওয়েলসে চলে যেতে চাইছেন। তাহলে এইটা হলো লেস অর মোর দ্য ব্যাকগ্রাউন্ড। কিন্তু আরেকটু ডিটেলসে জানা যাক বিষয়টাকে। লন্ডন ইজ এ পোয়েম বাই স্যামুয়েল জনসন। তাই বলবো লন্ডন হলো একটা কবিতা স্যামুয়েল জনসনের। যা এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি বারবার বলবো, ব্যাকগ্রাউন্ডটাকে তুমি বুঝে নাও। তাহলে যখন কবিতা লাইন বাই লাইন পড়াবো, তাহলে তুমি রিলেট করতে পারবে। ইউ ক্যান রিলেট ইট গাইজ ভেরি ইজিলি, ঠিক আছে? তাই ব্যাকগ্রাউন্ডটাকে আগে ভালো করে বোঝো। লন্ডন ইজ এ পোয়েম বাই স্যামুয়েল জনসন। লন্ডন হলো একটা কবিতা স্যামুয়েল জনসনের দ্বারা প্রডিউস শর্টলি আফটার হি মুভ টু লন্ডন। তিনি এই কবিতাটা লিখেছিলেন যখন তিনি লন্ডনে এসেছিলেন। ডক্টর জনসন যখন লন্ডনে মুভ করে গেছিলেন, তার কিছুদিনের মধ্যে এটা লিখেছিলেন। কত সালে লিখেছিলেন? 1738 সালে, 1738। ইট ওয়াজ হিজ ফার্স্ট মেজর পাবলিশড ওয়ার্ক। এটা তার একটা বড় সড়ো পাবলিশড ওয়ার্ক ছিল। দিস পোয়েম
has this poem in 263 লাইন, 263 তার লাইন রয়েছে, 263 লাইন, ঠিক আছে। এবং এই 263 লাইন কাকে ইমিটেট করে লেখা হচ্ছে এই কবিতাটা? এই কবিতাটা লেখা হয়েছে জুভেনালস থার্ড স্যাটায়ারকে। জুভেনালস থার্ড, ওই রোমান, মহান রোমান কবি জুভেনালের থার্ড স্যাটায়ারকে ইমিটেট করে লেখা হচ্ছে। এবং জুভেনাল যেমন একটা চরিত্রকে এঁকেছিলেন তার রোমান স্যাটায়ারে, তার একটা চরিত্রকে তিনি এঁকেছিলেন। কি চরিত্র? তিনি কি চরিত্র এঁকেছিলেন? উমব্রিসিয়াস বোধহয় চরিত্রটার নাম ছিল, তাই না? হ্যাঁ, উমব্রিসিয়াসের যে চরিত্র এনেছে তারই অনুকরণে তিনি একটা নতুন চরিত্র এনেছেন এই লন্ডন কবিতাতে ডক্টর জনসন। সে নতুন চরিত্রটি কি? থেলসের চরিত্র। কার চরিত্র? থেলসের চরিত্র। জনসন imitated Juvenal because of the fondness of the Roman poet and he was, এবার প্রশ্ন হচ্ছে ডক্টর জনসন কেন এই ধরনের নকল করে একটা কবিতা লিখলেন? এক ধরনের তো এটার মধ্যে তো নতুনত্ব কোথায়? এটা তো কপি পেস্ট হচ্ছে ইন এ ওয়ে। এটার মধ্যে একটা সামহাউ ইমিটেশন হচ্ছে। রোমান নগরীকে পলিউটেড, রোমান নগরীকে করাপ্টেড বলেছিলেন কোন একজন কবি, সেই একই অনুকরণে লন্ডনকে তিনি করাপ্টেড বলছেন, লন্ডনকে তিনি পলিউটেড বলছেন, লন্ডনকে তিনি বলছেন যে এটা এমন একটা জায়গায় থাকার মতো নয়। কিন্তু ঘটনা হলো যে এই রকম সেম থিমের উপর কেউ তো আগে লিখেছেন। তাহলে প্রশ্ন হলো এইরকম কেন করলেন ডক্টর জনসন, মানে লেখক, কবি এটা করলেন কেন? ডক্টর জনসন এটা করলেন কেন? ডক্টর জনসন ইমিটেটেড বিকজ হিজ ফন্ডনেস অফ দ্য রোমান পোয়েট। তার কারণ ডক্টর জনসন ব্যক্তিগত স্তরে এই রোমান কবিদের খুবই পছন্দ করতেন এবং রোমান পোয়েটদের স্টাইলগুলোকে তিনি ফলো করার চেষ্টা করতেন। হি ওয়াজ ফলোইং এ পপুলার 18th সেঞ্চুরি ট্রেন্ড এবং আগস্টান পোয়েটসরা কম বেশি ক্লাসিক্যাল পোয়েটদের ফলো করতেন এবং এখানে আমরা তাই দেখতে পাচ্ছি যে তিনিও ফলো করার চেষ্টা করেছেন সেই একই ট্রেন্ডটাকে। And he was following a popular 18th century trend of Augustan poets headed by Alexander Pope. Alexander Pope যেরকম যে রীতিটা, যে ধারাটাকে বানিয়েছিলেন সেই ধারাটাকে তিনি যেন বজায় রেখেছেন আলেকজান্ডার পোপ। এবং সেই রোমান কবির অনুকরণে তিনি এখানে লন্ডনকে, যেমন রোমান কবি রোমের নগরীকে ব্যঙ্গ করেছিল, তিনি সেই একই অনুকরণে লন্ডন নগরীকে ব্যঙ্গ করলেন। এবং কি especially the young poets in their first venture into the published verse। এবং এখানে আমরা দেখলাম যে এটা একটা এমন কবিতা হয়ে দাঁড়ালো যেই কবিতা কবিকে সুনাম এনে দিয়েছিল। লন্ডন ওয়াজ পাবলিশ অ্যানোনিমাসলি। তবে আমাদের মনে রাখা দরকার এই কবিতা যখন প্রকাশিত হয়েছিল তখন অ্যানোনিমাসলি প্রকাশিত হয়েছে। অ্যানোনিমাসলি মানে কি? অ্যানোনিমাসলি মানে হচ্ছে মানে নামহীন ভাবে, গুমনাম, নাম নেই, এইরকম ভাবে প্রকাশিত হয়েছিল, ঠিক আছে। এবং তারপর কি and in multiple edition during 1738 এর চলাকালীন প্রচুর মাল্টিপল এডিশনও হয়েছিল, ঠিক আছে। এটা প্রচুর প্রশংসা পেয়েছিল সমালোচকদের কাছ থেকে প্রচুর প্রশংসা কুড়িয়েছিল এই কবিতাটা। এমনকি এই কবিতাটা প্রশংসা পায় আলেকজান্ডার পোপেরও প্রশংসা পেয়েছিল। এই কবিতাটা একটা বলতে পারো এমন একটা কবিতা ছিল যেটার ভূয়সী প্রশংসা করেছিলেন আলেকজান্ডার পোপ সেই যুগের একজন বিখ্যাত কবি ছিলেন, ঠিক আছে, যিনি রেপ অফ দ্য লক লিখেছিলেন। সেই আলেকজান্ডার পোপ পর্যন্ত এই কবিতার ভূয়সী প্রশংসা করেছিলেন। আমরা যদি এর ব্যাকগ্রাউন্ডে যাই, এই কবিতার যদি ব্যাকগ্রাউন্ডে যাই তাহলে কি জানতে পারবো? আরো একটু ডিটেলসে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডটাকে। দেখো, যদি তুমি ব্যাকগ্রাউন্ডে যাও তাহলে তুমি জানতে পারবে ডিউরিং মার্চ 1737 জনসন লিভড ইন লন্ডন। জনসন চলে এলেন লন্ডনে। কবি যিনি কবিতাটা লিখছেন তিনি কোথায় চলে এলেন? লন্ডনে চলে এলেন। এবং কার সাথে এলেন? তার ছাত্র, পুরনো ছাত্র, আগে ছাত্র ছিল এবং সেই পরিচয়, তার ছাত্র ছিল ডেভিড গ্যারিক, যিনি একজন বিখ্যাত অ্যাক্টর ছিলেন। আমরা সৃষ্ট কঙ্কার যদি পড়ি সেখানে আমরা ডেভিড গ্যারিকের নাম পাবো। সেই ডেভিড গ্যারিকের সাথে 1737 সালে তিনি লন্ডন চলে এলেন। তিনি তো লন্ডনে ছিলেন না, আগে লন্ডনে তো থাকতেন না, লন্ডনে এলেন স্টুডেন্টসের সাথে, স্টুডেন্ট ডেভিড গ্যারিকের সাথে, যিনি এখন আজ বিখ্যাত, সেই সময়ে বিখ্যাত একজন আর্টিস্ট হয়ে উঠেছেন, অ্যাক্টর হয়ে উঠেছিলেন। তারপর সেখানে থাকতে শুরু করলেন একজন ডিস্ট্যান্ট রিলেটিভের বাড়িতে, রিচার্ড নরিস যার নাম ছিল, সেই রিচার্ড নরিসের বাড়িতে তিনি থাকতে শুরু করলেন। হু লিভড ইন এক্সিটার স্ট্রিট, লন্ডনের এক্সিটার স্ট্রিটে তিনি থাকতে শুরু করেন। মানে আমি বলতে চাইছি যে তিনি লন্ডনে ছিলেন, নিজে লন্ডনে চাক্ষুষ করেছেন যে লন্ডনে কি গন্ডগোল হচ্ছে, দুর্নীতি হচ্ছে, কত অপরাধ হচ্ছে, কত বিশৃঙ্খল হয়ে উঠেছে লন্ডন।
সেটাকে তিনি দেখেছিলেন। তিনি নিজের পরিবারকেও কিছুদিন পর এনেছিলেন। তিনি তার নিজের স্ত্রীকে এনেছিলেন লন্ডনে, এবং লন্ডনে যখন এলেন, ঠিক আছে, এবং একটা নাটকে লিখেছিলেন আইরিন, এই নাটকটাও লিখেছিলেন, ঠিক আছে। এবং তারা কিছুদিন উডস্টক স্ট্রিটে কিছুদিন ছিলেন, কিন্তু সেখান থেকে আবার মুভ করে চলে যান লন্ডনে। এখানেই দ্য জেন্টলম্যানস ম্যাগাজিন, আবার বলছি নামটা, দ্য জেন্টলম্যানস ম্যাগাজিনে তার লেখাগুলো প্রকাশিত হয়েছিল, ঠিক আছে। মানে উনি ব্যক্তিগত স্তরে লন্ডনে এসেছিলেন, লন্ডনে থাকতেন না, বরাবরই লন্ডনে থাকতেন না, লন্ডনে তিনি এসেছিলেন কিছুদিনের জন্য, এবং লন্ডনে এসে তিনি এটাকে দেখলেন, চাক্ষুষ করলেন যে এইরকম চলছে লন্ডনে। সাপোজ আমি কলকাতায় থাকি না, কিন্তু কলকাতায় যখন আমি থাকতে গেলাম কিছুদিনের জন্য, আমি দেখলাম চারিদিকে কি চলছে, চারিদিকে অপরাধ চলছে, আমার মনে হলো অনেক বেশি করাপশন চলছে। তাহলে আমি সেইটাকে আমি মেনে নিতে পারলাম না, এবং আমি একটা কবিতা লিখলাম, নাম দিলাম কলকাতা, একটি কবিতা, কলকাতা এ পোয়েম। এইরকম একটা যদি কবিতা লিখি এবং কলকাতার সম্বন্ধে আমি যদি একটা চরিত্র বানাই, আমি একটা চরিত্র বানালাম সাফি যে কলকাতায় এসেছে, কিন্তু আজ কলকাতা থেকে সে চলে যেতে চায়, তার কারণ কলকাতার বিভিন্ন খারাপ দিক কে সে মেনে নিতে পারছে না। ঠিক সেইভাবেই যদি একটা কবিতা দাঁড় করাতে পারি আমি, তাহলে ঠিক সেই রকম লন্ডনের অনুকরণে লেখা একটা কবিতা দাঁড়িয়ে যাবে। যেরকম ভাবে ডক্টর জনসন রোমান কবির অনুকরণে একটা কবিতা দাঁড় করিয়েছিলেন, ব্যাস এইরকমই ব্যাপারটা, মানে কপি হয়ে যাবে, বুঝতে পারলে? যাই হোক, আই হোপ ইউ হ্যাভ গট ইট ক্লিয়ার। আমি আশা করি যে বিষয়টা অন্তত বুঝতে পারছো যে কিভাবে লেখা হয়েছে জিনিসটা। তো যাই হোক, লন্ডন ইজ আ পার্ট অফ 18th century জেন্ডার ইমাজিনেশন, নিও ক্লাসিসিজম। এই কবিতা পড়তে গেলে আমাদের নিও ক্লাসিসিজম ব্যাপারটাকে খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। নিও ক্লাসিসিজমের যুগের থেকে এটা নেওয়া হয়েছে, মানে তিনটে যুগ ছিল, বুঝতে পারলে তো? এই তিনটে যুগকে একসাথে নিও ক্লাসিক্যাল এজ বলা হয়। কোন কোন যুগ? রেস্টোরেশন এজ, আগস্টাইন এজ এবং 18th century, এই তিনটাকে কম্বাইন করে বলা হয় নিও ক্লাসিক্যাল এজ। নিও ক্লাসিক্যাল এজ কেন বলা হতো? কারণ এই যুগটাতে প্রাচীন যুগের যারা ভালো ভালো কবি ছিলেন, রোমান কবি ছিলেন হোরাস, ওভিড, ঠিক আছে, রোমান কবি ছিলেন, গ্রিসের কবি ছিলেন, তাদের অনুকরণে, যেমন এখানেও একটা দেখতে পাচ্ছি রোমান কবির অনুকরণে কবিতাগুলো লেখা হয়েছিল। তো এই টেন্ডেন্সিটা মোটামুটি এই নিও ক্লাসিক্যাল যুগটাতে চলেছিল, তো সেই জন্য এটাকে নিও ক্লাসিক্যাল এজ হিসাবে ধরা হয়। তো নিও ক্লাসিক্যাল যুগের একটা অসাধারণ কবিতা এটা লন্ডন। এই কবিতার মধ্যে আমরা কি কি দেখতে পাবো? দেখো, দিস পোয়েম ডেসক্রাইব ভেরিয়াস প্রবলেমস অফ লন্ডন। এই কবিতার মধ্যে লন্ডনের বিভিন্ন সমস্যা নিয়ে দেখতে পাবো, ইনক্লুডিং অ্যান্ড এমফাসাইজ অন ক্রাইম, করাপশন অ্যান্ড এখানে আমরা ক্রাইম দেখতে পাবো, কারাপশন দেখতে পাবো, অ্যান্ড আনস্পিকেবল কন্ডিশন অফ দ্য পোর, এবং দরিদ্র মানুষের, গরিব মানুষের অসহনীয় যন্ত্রণার কথা আমরা এখানে পাবো। ভেরিয়াস অ্যাবস্ট্রাক্ট প্রবলেমস আর পার্সনিফাইড হিয়ার, বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট প্রবলেমগুলোকে এই কবিতাতে পার্সনিফাই করা হয়েছে। দাস ম্যালিস মানে অন্যের নামে বদনাম রটিয়ে দেয়, এটা হলো ম্যালিস। র্যাপাইন মানে হচ্ছে জোর করে অন্যের জমি হড়পে নেওয়া, অন্যের জিনিস হড়পে নেওয়া। অ্যাক্সিডেন্ট যেখানে দুর্ঘটনা ঘটা, এবং কনস্পায়ার ষড়যন্ত্র, কনস্পিরেসি, এইগুলো প্রচুর তিনি দেখেছিলেন এই লন্ডনে। অলরাইট, এই বিষয়গুলোকে আরেকটু বলছি আমি। এখন এখানে প্রশ্ন জাগে যে লন্ডন কবিতা যেটা রয়েছে, এই লন্ডন কবিতার যখন আমরা ব্যাকগ্রাউন্ড আলোচনা করছি, লন্ডন কবিতার ব্যাকগ্রাউন্ডটা যখন আমরা আলোচনা করছি, এই লন্ডন কবিতার ব্যাকগ্রাউন্ড আলোচনা করতে গিয়ে একটা প্রশ্ন আমাদের মাথায় আসবেই, যে থেলসকে, হু ইজ দিস পার্সন? এই লোকটা কি আদৌ আসলে কোনো লোক ছিল, নাকি এটা কোন একটা কাল্পনিক লোক? কি এই লোকটা? দেখো, থেলস যে কে, এই যে থেলস বলে ক্যারেক্টারটা যে লন্ডন ছেড়ে চলে যাচ্ছে এবং লন্ডনের হাজারটা ত্রুটি দেখিয়ে দিয়ে যাচ্ছে, এই লোকটা কে ছিল আসলে? হু ইজ থেলস ইজ আননোন। এক্স্যাক্টলি কে ছিল তা কিন্তু আমরা জানি না, ইজ আননোন, বাট ইট ইজ পসিবল, কিন্তু এটা সম্ভব যে রিচার্ড স্যাভেজ নামক একজন বন্ধু ছিল ডক্টর জনসনের, রিচার্ড স্যাভেজ, সেই রিচার্ড স্যাভেজ সম্ভবত থেলস ক্যারেক্টারটা, এটা কিন্তু সম্ভাবনা রয়েছে, কিন্তু এক্স্যাক্টলি আমরা বলতে পারি না।
তবে মোটামুটিভাবে বলা যেতে, পরীক্ষাতে যদি প্রশ্ন আসে যে হু ইজ থেলস, এইভাবেই তোমাকে লিখতে হবে যে প্রবাবলি রিচার্ড স্যাভেজ। রিচার্ড স্যাভেজই সম্ভবত, যিনি ডক্টর জনসনের বন্ধুও ছিলেন, তিনি ব্যক্তিগত জীবনে লন্ডন ছেড়েও গেছিলেন একটা সময়ে এবং ওয়েলসে চলে গেছিলেন থাকবার জন্য। সেই ব্যক্তিকেই থেলস নামে উপস্থাপনা করা হয়েছে। এই কবিতার প্রথম 177টা লাইন খুবই গুরুত্বপূর্ণ, 177 লাইন, এবং যেখানে আমরা ডিপ্রেশন দেখতে পাবো, প্রভার্টি দেখতে পাবো, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস দেখতে পাবো বা ক্রিমিনাল মাইন্ডসেট দেখতে পাবো, এই জিনিসগুলোকে আমরা দেখতে পাবো এই কবিতার মধ্যে। তাহলে 177 লাইনস, 177টা লাইন এই কবিতার খুবই বেশি গুরুত্বপূর্ণ। এটার একটা পলিটিক্যাল অ্যাঙ্গেলও রয়েছে এই কবিতার। কবিতাটা তো সামারি ওয়াইজ বলে দেওয়াই যায়, কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডগুলো জানবে, তবে তোমার লেখার মধ্যে তার রিফ্লেকশনটা আসবে, মানে এই রিফ্লেকশনটার জোরে তুমি বেশি নাম্বার পাবে। সামারি তো আছেই, সামারি তো করবোই, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি বলছি সব দিকে প্রথমে ভালো করে বোঝার চেষ্টা করো। এটা একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল রয়েছে এই কবিতাটা। সেই সময় গভর্নমেন্ট চালাচ্ছিল হুইগরা। হুইগ যেমন ধরো একটা পলিটিক্যাল, হুইগ এবং টরি, ইংল্যান্ডের বা লন্ডনের, ইংল্যান্ডে বললে বেটার হয়, ইংল্যান্ডের দুটো পলিটিক্যাল পার্টি, হুইগ এবং টরি। তো সেই সময় হুইগরা গভর্নমেন্ট চালাচ্ছিল এবং স্যার রবার্ট ওয়ালপোল অপোজড দ্য গভর্নমেন্ট আন্ডার দ্য হুইগ। স্যার রবার্ট ওয়ালপোল অপোজড টু দ্য কন্টেন্ট এক্সপ্রেস ইন দ্য লন্ডন। এখানে যে লন্ডন কবিতাটা লেখা হয়েছিল না, হুইগরা কিন্তু অপোজড করেছিলেন এই কবিতার। হুইগ পার্টি অপোজ করেছিলেন, কারণ হুইগ পার্টি যারা ছিল তারা সরকারি ছিল, তারা দেশটাকে চালাচ্ছিল, লন্ডনকে চালাচ্ছিল। এবং এই কবিতার মধ্যে যখন লন্ডনকে ক্রিটিসাইজ করা হচ্ছে, দেখানো হচ্ছে লন্ডনের অবস্থা খারাপ, লন্ডনের মধ্যে এত ক্রাইম রেট চলছে, লন্ডনের মধ্যে এত প্রভার্টি রয়েছে, লন্ডন এত দুর্দশাগ্রস্ত, এটা যেন সরাসরি প্রশ্ন করা হচ্ছিল তৎকালীন গভর্নমেন্টকে বা তৎকালীন সরকারকে, হুইগ গভর্নমেন্টকে। এটা যেন সরাসরি সরকারকে বা হুইগ গভর্নমেন্টকে যেন এটাকে সমালোচনার কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিল। তাই হুইগ গভর্নমেন্ট এই কবিতার বিরুদ্ধে গিয়েছিল, বুঝতে পারলে? এবং রবার্ট ওয়ালপোল এই কবিতা নিয়ে কনসার্ন প্রকাশ করেছিলেন। পরিষ্কার কথা বলতে গেলে এই কবিতার মধ্যে পলিটিক্যাল এজেন্ডা আছে, এই কবিতার মধ্যে পলিটিক্যাল এজেন্ডা আছে। মানে ওয়ার্ল্ড ইজ নট সো ইনোসেন্ট অ্যাজ ইট অ্যাপিয়ার্স। পৃথিবী ততটা ইনোসেন্ট নয় যতটা দেখায়, ঠিক আছে? ওয়েল, এই কবিতাটা এমনি সাধারণত আমাদের মনে হতে পারে একটা সুন্দর কবিতা, বাট এগেন অ্যাট দ্য সেম টাইম ইউ মাস্ট রিমেম্বার ইট ইজ আ পলিটিক্যাল পোয়েম অর ইট হ্যাজ সাম পলিটিক্যাল এজেন্ডা। এই কবিতার মধ্যে পলিটিক্যাল এজেন্ডা রয়েছে। কি পলিটিক্যাল এজেন্ডাটা? অফকোর্স সত্য কথাই বলবো, কিন্তু লন্ডনের দুর্নীতির মাধ্যমে তৎকালীন সরকার যারা ক্ষমতায় রয়েছে তাদেরও সমালোচনা করব, তাদের তুলোধনা করব, এই মনোবৃত্তিও ছিল কিন্তু এটা লেখার পেছনে, বুঝতে পারলে? ওয়েল, এই কবিতার মধ্যে আমরা যদি আমরা কবিতাটা পড়ি লাইন বাই লাইন ডিটেলস আমরা যাই, দিস পোয়েম ডাজ নট হাইড ইজ পলিটিক্যাল এজেন্ডা। কবিতার মধ্যে কোথাও কিন্তু পলিটিক্যাল এজেন্ডা হাইডিং হবে না। তুমি পড়লে বুঝতে পারবে, পরিষ্কারভাবে বুঝতে পারবে যে গভর্নমেন্টকে সমালোচনা করা হচ্ছে এই কবিতার মধ্যে। and these lines directed against জর্জ দ্য সেকেন্ডের বিরুদ্ধে বহু কিছু বলা হচ্ছে। এবং জ্যাকোবিয়ান পলিটিক্যাল সেন্টিমেন্ট যেটা ছিল, বলতে গেলে জ্যাকোবিয়ান পলিটিক্যাল সেন্টিমেন্টে হাওয়া বা সুড়সুড়ি দেওয়া হচ্ছে। অলদো ইট ডাজ নট মেনশন জর্জ দ্য মেনশনকে সরাসরি কোথাও বলা নেই কবিতার মধ্যে, কিন্তু কবিতা পড়লে তুমি বুঝতে পারবে সরাসরি জর্জ দ্য সেকেন্ডের নাম না থাকলেও এখানে জর্জ দ্য সেকেন্ডকেই বলা হচ্ছে, আর কাউকে বলা হচ্ছে না। এইভাবে একদম পরিষ্কারভাবে তুমি বুঝতে পারবে যদি পলিটিক্যাল কনটেক্সটটা একটু মাথায় রাখতে পেরেছো। হুইগ পার্টি চালাচ্ছিল, জর্জ দ্য সেকেন্ড সিংহাসনে ছিল এবং তাদের নেতৃত্বে সবকিছু লন্ডন চলছে, পুরো ইংল্যান্ডটা চলছে। তো যখন বলছে লন্ডনের দুর্দশা, কাদের জন্য হলো প্রশ্ন হচ্ছে? যারা লন্ডনটাকে চালাচ্ছে তাদের জন্য হলো। এখানে তার মানে জর্জ দ্য সেকেন্ডকেই বলা হচ্ছিল। তো যাই হোক, এটা একটা পলিটিক্যাল স্যাটায়ারও বটে ইন এ ওয়ে, একদিক থেকে ভাবতে গেলে, ঠিক আছে? আরো একটা বিষয়কে আমি তুলে ধরতে চাইবো এখানে। এই কবিতার মধ্যে কিছুটা নস্টালজিয়া ফিলিং রয়েছে। কিরকম? যে একটা সময় ইংল্যান্ড কত গৌরবোজ্জ্বল ছিল, যেমন আমরা প্রায়শত আমরাও বলে থাকি এরকম যে ভারতবর্ষ একটা সময় কোন শিখরে ছিল, গৌরবোজ্জ্বল অধ্যায় ছিল, কিন্তু আজকে কি হাল হয়েছে।
ঠিক সেই রকম এই কবিতার মধ্যে আমরা দেখতে পাবো যে ইংল্যান্ডের অবস্থা কত সুবর্ণ যুগ ছিল ইংল্যান্ডে, যেখানে রানী এলিজাবেথ একটা সময় ইংল্যান্ডকে উন্নতির চরম শিখরে নিয়ে গেছিলেন। সেই ইংল্যান্ডের আজ এই দুর্দশা হয়েছে। এই রকম অ্যাঙ্গেলগুলোকে তুলে ধরে বর্তমান শাসকের অযোগ্যতাকে যেন আরো বেশি করে তুলে ধরা হচ্ছে বা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, একটা নস্টালজিয়াল ফিলিং আনার চেষ্টা করা হচ্ছে যে রানী এলিজাবেথের সময় আমরা কি রকম পর্যায়ে ছিলাম। আমরা রানী এলিজাবেথের আগেও আমরা অনেক উন্নত ছিলাম, কখনো এইরকম দুরবস্থা হয়নি বা এইরকম দুর্বিষহ অবস্থা হয়নি যেটা এই সময় পলিটিক্যাল লিডারশিপের আন্ডারে হয়েছে। তো এইভাবে সরাসরি পলিটিক্যাল অ্যাঙ্গেল রয়েছে কবিতার মধ্যে, ঠিক আছে। এবং সর্বোপরি সেই সময় ইংল্যান্ডের একটা ট্রেড বা ইনভেস্টমেন্ট হচ্ছিল ইংল্যান্ড এবং স্পেনের মধ্যে একটা বলতে পারো একটা ট্রেড রিলেশনশিপ সেট আপ হচ্ছিল, যেখানে স্পেন ইনভেস্ট করতে পারবে ইংল্যান্ডে। এই বিষয়টাকেও খুব নঙ্গর্থকভাবে বা খুব খারাপভাবে, খুব নেগেটিভ ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে কবিতাতে। কারণ আমরা জানি ইংল্যান্ডের মধ্যে রানী এলিজাবেথের যুগে, আমরা জানি ইতিহাস যদি আমরা পড়ি আমরা জানতে পারি যে রানী এলিজাবেথের যুগে বা গোল্ডেন এজটাতে ইংল্যান্ডের সাথে স্পেনের লড়াই হয়েছিল এবং রানী এলিজাবেথের দক্ষতার জোরে ইংল্যান্ড লড়াইটা জিতেছিল। সেই অসম লড়াই যেখানে স্পেন বেশি শক্তিশালী ছিল। আমরা যদি ইতিহাস পড়ি তাহলে আমরা জানতে পারবো যে স্পেনের দ্য স্প্যানিশ আর্মাডা ছিল পৃথিবীর সেই বিখ্যাত নৌবহর, আর রানী এলিজাবেথ অনেক দুর্বল দেশের সিংহাসনে বসেছিলেন, ইংল্যান্ডের সিংহাসনে বসেছিলেন। কিন্তু যখন এই লড়াইটা হয়েছিল স্পেন ভার্সেস ইংল্যান্ড, তো রানী এলিজাবেথ তার দূরদৃষ্টিতার জন্য এবং তার শক্তির জন্য, মানে তার বলতে পারো সেই পাইরেটস দিকে নিজের দলে নেওয়া এবং একটা দারুণ পরিকল্পনা মাফিক লড়াই করে ইংল্যান্ডকে জিতিয়ে দেওয়া, এগুলো কিন্তু সব করতে পেরেছিলেন রানী এলিজাবেথ। এই সমস্ত কিছু করে স্পেনকে পরাজিত করেছিলেন রানী এলিজাবেথ। এই কবিতার মধ্যে তারও রিফ্লেকশন রয়েছে যে আমরা যে স্পেনকে একটা সময় পরাজিত করেছিলাম, সে স্পেন আজকে আমাদের এই অযোগ্য শাসকদের কারণবশত স্পেন আজকে সহজে আমাদেরকে জিতে নিচ্ছে, আমাদের দেশে ইনভেস্ট করবে, আমাদের সবকিছুকে কিনে নেবে, বিনা যুদ্ধেই ওরা জয়লাভ করবে। এইরকম একটা সেন্টিমেন্ট এখানে তুলে ধরার চেষ্টা করেছে। নো ডাউট অর আনডাউটলি ইটস আ পলিটিক্যাল রাইটিং অলসো অ্যাট দ্য সেম টাইম। তাহলে বিষয়টা যতটা না ইনোসেন্ট মনে হয়, মানে পড়ে যতটা ইনোসেন্ট মনে হবে, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড ইট হ্যাজ পলিটিক্যাল সিগনিফিকেন্স অ্যান্ড ইট হ্যাজ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অ্যান্ড দিস ইজ স্যাটায়ার অ্যাট দ্য সেম টাইম। এই বিষয়গুলোকে কিন্তু মাথায় রেখে তোমাকে পড়তে হবে, ঠিক আছে। শুধু সামারি ওয়াইজ যখন যাব, সেটার যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল রয়েছে, এটার যে ইনার মিনিং রয়েছে, এই বিষয়গুলোকে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এই ছিল আমাদের আজকের ব্যাকগ্রাউন্ড। তাহলে স্যামুয়েল জনসন যে লন্ডন কবিতা লিখেছেন আ পোয়েম, সেটার ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। হোপফুলি ইউ হ্যাভ গট ইট ক্লিয়ার। কার কি এবার সমস্যা আছে আমাকে বলো, এবং তারপরে আমি আরো আসছি। আগে দেখে নাও কার কি সমস্যা আছে। কাম অন গাইজ, গো অন। থ্যাংক ইউ।